হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 16তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাং জিনভো মিস্টার সাংমিনের সঙ্গে কথা বলার পর সেখান থেকে উঠে গেলে মিস্টার সাংমিন মনে মনেই ভাবতে থাকে, ছি, আমার আগে থেকে ভেবে আসার দরকার ছিল যে ইয়োজিন কনস্ট্রাকশন ওকে কত টাকা দিতে পারে। এদিকে সাং জিনভো এখন উঠে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে এটা বলো তো, তুমি আমার নামটা কোথায় পেলে? তুমি নিশ্চয়ই আমার ব্যাপারে ভালো রিসার্চ করেছো, তাই না? যার এই কথা শুনে মিস্টার সাংমিন কিছুই বুঝতে পারে না, কিন্তু হঠাৎই এখন তার সামনে থেকে সাং জিনভো উধাও হয়ে যায় আর তার গালেও একটু কেটে যায়। যেটা দেখে মিস্টার সাংমিন এখন একটু ভয়ই পেয়ে যায়। তার মনে হয় যেন সাং জিনভো তার পেছনে রয়েছে, কিন্তু পেছনে তাকাতে গেলেই সাং জিনভোর আওয়াজ আসে, একদম তাকিও না। আর এই ঘটনার পর মিস্টার সাংমিন মনে মনেই ভাবতে থাকে, তাহলে আমি শিওর যে ওর রিয়াওই কিন্তু হয়েছেই, আর তার সাথে ও এখন ক্যামোফ্লেজও করতে পারছে। এই কারণে ইয়োজিন কনস্ট্রাকশন ওকে এত টাকা দিয়েছে। যাই হোক, এই সময় সে সাং জিনভোকে বলে, আমরা প্রথমেই তোমার ব্যাকগ্রাউন্ড চেক করতে যাইনি। আমরা যখন সি র্যাঙ্কের গেট রিজার্ভ করতে যাই আমরা তখন দেখতে পাই যে সব সি র্যাঙ্কের গেট রিজার্ভ হয়ে রয়েছে, আর কে রিজার্ভ করছে সেটা খুঁজতে গেলে সেখান থেকে আমি তোমার নাম পাই। আর তারপর তোমার ব্যাপারে একটু রিসার্চ করলে আমি জানতে পারি যে শেষ 3টে ডানজেনের থেকে তুমি যেভাবে বেরিয়ে এসছো তাতে আমার মনে হয় যে তুমি হয়তো রিঅ্যাওয়েকেন হয়েছো, যেই কারণে তোমার শক্তি হয়তো একটা হাই র্যাঙ্কের হান্টারের মতনই হয়ে গেছে। আর নিশ্চয়ই ও চিনো তোমার স্কিল দেখে তার বাবার গেলে তোমাকে নিতে চাইছে। আর এই সব কিছু ভাবার পরেই আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এখানে আসি। তার এই সমস্ত কথা শুনে সাং জিনভো মনে মনে ভাবে, লোকটার মাথায় ভালো বুদ্ধি তো আছে, ও সবকিছু ঠিক ধরে ফেলেছে। আর এখন সে মিস্টার সাংমিনকে জিজ্ঞাসা করে, আমার এই সমস্ত ব্যাপারে আর কে কে জানে? যার উত্তরে মিস্টার সাংমিন বলে, শুধুমাত্র আমি আর আমার একটা এমপ্লয়ি, আর কেউ জানে না এই বিষয়ে। তার এই কথা শুনে সাং জিনভো ভাবে, আমি আর জিনো মিলে মনে হয় বেশি সি র্যাঙ্কের গেট রিজার্ভ করে ফেলেছি, তাই লোকজন এখন আমাদেরকে নোটিস করা শুরু করছে, কিন্তু এটা হলে তো ভালো হবে না। যার পরেই সে মিস্টার সাংমিনকে বলে, যদি আমি আর কারোর মুখ থেকে আমার বিষয়ে কোনো কথা শুনি তাহলে কি আমি এটা মেনে নেবো যে তাদেরকে তুমিই বলেছো? যেটা শুনেই মিস্টার সাংমিন একটু ভয়ে ভয়েই বলে, নর্মালি আমি এটা আমার গিল্ড মাস্টারকে জানাতাম, কিন্তু আমার মরার ইচ্ছে নেই। তুমি যেরকম চাইছো সেরকমই হবে, আমি কাউকে বলবো না, আর আমি আমার এমপ্লয়িকেও এটা বলে দেবো। আর তার এই কথা শোনার পরে সাং জিনভো থেকে থ্যাংক ইউ জানায় আর তার সামনে এসে বসে পড়ে। আর এখন সে বলে, আমরা সমস্ত সি র্যাঙ্কের ডানজেন নিয়ে নিয়েছি, তাই তোমাদের একটু প্রবলেম হচ্ছে, তাই তো? কিন্তু যাই হোক না কেন, আমরা তো এখন সব সি র্যাঙ্কের গেটেই রেড করব, আমরা কোনো গেটই ছাড়বো না। যেটা শুনে মিস্টার সাংমিন বলে, তাহলে হয়তো আমাদের একটু বেশি সমস্যা হয়ে যাবে, কেননা আমরা যদি কোনো সি র্যাঙ্কের গেটই না পাই তাহলে আমাদের লো র্যাঙ্কের হান্টারগুলো আর নতুন হান্টারগুলোকে আমরা রেডে পাঠাতেই পারবো না। যেটা শোনার পর সাং জিনভো বলে, তাহলে তোমার আর আমার মধ্যে একটা ডিল হলে কেমন হয়? কিরকম ডিল সেটা জিজ্ঞাসা করলে সাং জিনভো বলে, আমি তোমাকে 3টে সি র্যাঙ্কের গেট বিক্রি করছি, কিন্তু অফারটা শুধুমাত্র আজকের জন্যই। যদি তুমি না নাও তাহলে তুমি কিন্তু এরপরে সি র্যাঙ্কের কোনো গেটই পাবে না। যেটা শোনার পর মিস্টার সাংমিন কিছুক্ষণের জন্য ভাবনা চিন্তা করে। সে মনে মনেই ভাবে, সাং জিনভো তেমন ভাবে কথা বলছে যেন সে টিভিতে প্রোডাক্ট বিক্রি করছে, আর শুধুমাত্র কয়েকটা প্রোডাক্টই বাকি। যাই হোক, যদি আমি এখন সি র্যাঙ্কের গেট না নিই তাহলেও তো আমি অন্যান্য জায়গাতে সি র্যাঙ্কের গেট নিতেই পারবো, কিন্তু সব জায়গারই কিছু মেজর গিল্ড আছে, তারা সেখানকার সব সি র্যাঙ্কের গেট নিয়েই রাখবে, আমার হয়তো একটু সমস্যাই হয়ে যাবে। এইরকম জিনিসপত্র ভেবেই সে সাং জিনভোকে বলে, ঠিক আছে, তাহলে 3টে গেটের জন্য কত টাকা নেবে? যার উত্তরে সাং জিনভো বলে, এক একটা গেটের জন্য 300 মিলিয়ন টাকা করে। যেটা শুনে মিস্টার সাংমিন চেঁচিয়ে বলে, 300 মিলিয়ন টাকা? একটা সি র্যাঙ্কের গেটকে পুরো ক্লিয়ার করলে সেখান থেকে হয়তো 200 মিলিয়ন টাকা ম্যাক্সিমাম পাওয়া যায়, আর আমি যদি তোমার কাছ থেকে 300 মিলিয়ন টাকা দিয়ে কিনি তাহলে তো আমার পুরোপুরি ভাবেই লস হবে। একটু কমিয়ে 200 মিলিয়ন করলে ঠিক হয় না? যার এই কথাতে সাং জিনভো একেবারেই মেনে যায়, আর তাদের মধ্যেও এই সময় একটা ডিল হয়ে যায়। এখন সাং জিনভো তার সঙ্গে হাত মিলিয়ে 3টে গেটের জন্য টোটাল 600 মিলিয়ন তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে বলে। আর এই সময় সাং জিনভো তার হাতে একটা লিকুইডের শিশি নিয়ে বলে, আচ্ছা, এটা আমার তরফ থেকে একটা গিফট, তোমার মুখটা খোলো। আর এখন মিস্টার সাংমিন তার মুখ খুলে সে মিস্টার সাংমিনকে সেটা খাইয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে তার গালের কাঁটাটা ঠিক হয়ে যায়। যেটা দেখে মিস্টার সাংমিন এই সময় খুবই অবাক হয়। সে মনে মনে ভাবে, এমন কি খেলাম যে কাঁটা পুরো ভ্যানিশই হয়ে গেল? আর এখন সাং জিনভো যেতে যেতে এই সময় সাংমিন তাকে ডেকে বলে, তাহলে তো তুমি তোমার ক্যামোফ্লেজের হিলিং স্কিল দুটোই আমাকে দেখিয়ে দিলে, তাহলে কি আমি এটা মানতে পারবো যে তুমি আমাকে বিশ্বাস করো? যার উত্তরে সাং জিনভো বলে, তুমি যদি এই সবকিছুকে সিক্রেট করে রাখো তাহলে তোমার উপর আমার বিশ্বাস থাকবে। এরপর সাং জিনভো সেখান থেকে চলে গেলে তার এমপ্লয়িটা তার কাছে আসে আর জিজ্ঞাসা করে যে কি হলো। যার উত্তরে মিস্টার সাংমিন বলে, আমরা যতটা ভেবেছিলাম তার থেকে ও অনেকটাই শক্তিশালী। এদিকে আমরা দেখতে পাই যে সাং জিনভোকে এখন জিনো ফোন করে, আর সে ফোনে বলে, সাং জিনভো, আমরা টাকাটা পেয়ে গেছি, ওরা আমাদেরকে পুরোপুরি 600 মিলিয়ন টাকাই দিয়েছে। আর এখন সে সাং জিনভোকে এটাও জিজ্ঞাসা করে যে তারা তো এই সমস্ত গেটগুলোকে ক্যান্সেলই করে দিত, তাহলে সাং জিনভো এগুলোকে কি করে বিক্রি করলো আর কাকেই বা বিক্রি করলো? যার উত্তরে সাং জিনভো বলে, এগুলো একটা সিক্রেট,
এদিকে ইয়োজিনও এখন যে সমস্ত সি র্যাঙ্ক গেটগুলোকে রিজার্ভ করেছিল সেই সবগুলোকে ক্যান্সেল করে দেয়। আর মিস্টার সাংমিন এখন তার অফিসে গিয়ে জানতে পারে যে এখন তার এরিয়াতে সি র্যাঙ্ক গেটের ছড়াছড়ি হয়ে রয়েছে, তাই এখন সি র্যাঙ্ক গেট রিজার্ভ করার টাকা খুবই কম। যেইটা শুনে এই সময় মিস্টার সাংমিনের মাথা আর কাজ করে না। সে দেখতে পায় যে সমস্ত সি র্যাঙ্কের গেট এখন 10 মিলিয়ন টাকাতেই পাওয়া যাচ্ছে, যেইটা দেখে এখন সে বুঝতে পারে যে সাং জিনবো তার কেটে চলে গেছে। ইয়োজিন কনস্ট্রাকশনের আজকের দিনে কোনো গেট রিজার্ভ করার প্ল্যানই ছিল না। সে মনে মনে ভাবে সাং জিনবোকে তো হায়ার করতেই পারলাম না, এদিকে আমার সাথে ওরা স্ক্যাম করে ফেললো, আর ও এরকম করলোই বা কেন? আমি তো ওর সমস্ত সিক্রেট জানি। ওর কি একবারও মনে হলো না যে আমি সেগুলো সবাইকে বলে ফেলতে পারি? আর এই সময় হঠাৎই একটা আননোন নাম্বারের থেকে তার কাছে একটা মেসেজ আসে, যেটাতে লেখা ছিল, আমি সাং জিনবো, তাহলে আমরা দুজন এখন সমান সমান আছি। তুমিও আমার ব্যাকগ্রাউন্ড চেক করেছো, আর আমিও তোমাকে এই গেটগুলো বিক্রি করে দিয়েছি। যেটা দেখে এই সময় মিস্টার সাংমিন বলে, এই ছেলেটার সাথে ডিল করাটা সত্যি একটু মুশকিলই আছে, কিন্তু তাও আমি ভাবিনি যে ও আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবে। তাহলে ও কি আমার নাম্বার পেয়েছে আমার বিজনেস কার্ডের থেকে? সে যেখান থেকে পাক না কেন সেটা বড় কথা না, আমি এখন ওর নাম্বার পেয়ে গেছি। এখন এটা কাজে লাগিয়ে একদিন না একদিন তো ওকে আমি আমার গিল্ডে নিশ্চয়ই জয়েন করাবো। আর 600 মিলিয়ন টাকা যে গেছে সেটা হোয়াইট টাইগার গিল্ডের জন্য তেমন কোনো বড় টাকা না। আর এরপরে বিকেলবেলা আমরা সাং জিনবোকে দেখতে পাই, সে পাহাড়ের কাছে চলে আসে আর সে তৈরি হয়ে যায় তার নতুন মিশনটার জন্য, জব চেঞ্জের মিশন। আর এই মিশনটা শুরু করাতেই তার সামনে একটা ডানজান খোলে। সে মনে মনেই ভাবে, কে জানে এই ডানজেনের ভেতরে আবার কিরকম মনস্টার আছে। যেরকমই থাকুক না কেন, আমার কেমন যেন মনে হচ্ছে যে আসল খেলা এখন শুরু হচ্ছে। আর এখন সে ডানজেনের ভেতরে ঢুকে দেখতে পায় এই ডানজানটা একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো, যেখানে তাকে লোহার কবচ পরা সৈন্যদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর এই মনস্টারগুলো সত্যি খুবই শক্তিশালী। সাং জিনবো তার স্পিড এবং ক্রিটিক্যাল অ্যাটাকের ব্যবহার করেও এই মনস্টারগুলোর কবচটা ভাঙতে পারছিল না। কিন্তু এইভাবে কিছুক্ষণ লড়াই করার পর সে বুঝতে পারে যে আসলে এই মনস্টারটা তত শক্তিশালী না, কিন্তু তার বাইরের কবচটা খুবই মোটা, সেইটাকে তার চাকু ভাঙতে পারছে না, কিন্তু তার অ্যাটাকগুলো খুবই কমজোরি। আর এটার সুযোগ নিয়েই সাং জিনবো এই সময় তাকে অ্যাটাক করে। সে মনে মনে ভাবে, আমি এইরকম লড়াই এর আগেও করেছি, যেখানে আমার চাকু দিয়ে কোনো কাজ হচ্ছিল না, অতএব এখনও সে তার হাতের ব্যবহার করে সে সমস্ত সৈন্যগুলোর কবচ ভাঙতে থাকে। আর এখন এরকম একটা সৈন্যকে হারানোর পর সে মনে মনে ভাবে, যদি এরকম সৈন্য আরো অনেকগুলো চলে আসে তাহলে তার পক্ষে টিকে থাকাটা একটু মুশকিলই হবে। আর এদিকে সে এখন সেই প্রাসাদ থেকে খুব একটা ভালো করে দেখতেও পায় না, কারণ তার কাছে যেই মার্শালটা ছিল সেটা খুবই ছোট। আর এর আগের বারের সেই সাপের ডানজনটার মতনই এটা, এই ডানজনের বসকে মেরেই বাইরে বেরোতে হবে। আর এইখানে এইরকম সৈন্য যদি আরো আসে তাহলে তার পক্ষে ক্যামোফ্লেজ আর ক্রিটিক্যাল অ্যাটাক হতো ভালো কাজে দিত, কিন্তু সেগুলো ব্যবহার করার জন্য খুব বেশি মানা পাওয়ার লাগে। আর সব থেকে বড় ব্যাপার তো এইটা যে এই ডানজনটা কোন র্যাঙ্কের সে সেটা জানেই না, আর সে এইখানে নিজেকে হিলও করতে পারবে না, তাই এই ডানজনে থাকাটা একটু বেশি রিস্কি। আর এখন হঠাৎই তার এটাও মনে পড়ে যে সে আজকের ডেইলি মিশনগুলো কমপ্লিট করেনি। সে ভেবেছিল যে সে এই ডানজনটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে, তারপর সে ডেইলি মিশনগুলো করবে, কিন্তু এখন তার মনে হচ্ছে যে মাঝরাতের আগে সে এই ডানজন কমপ্লিট করতে পারবে না, তাই হয়তো তাকে আবার পেনাল্টিতে সেই মরুভূমিতে পাঠিয়ে দেবে। তাই এই সময় থেকে তাড়াতাড়ি এই ডানজনটাকে শেষ করতে হবে। আবার সঙ্গে সঙ্গে তার মাথাতে এটাও আসে, যদি এখন তাকে সেই পেনাল্টিতে মরুভূমিতে পাঠানো হয় তাহলে এখন তার যা শক্তি আছে সে হয়তো সেই বড় মনস্টারটাকে মেরে ফেলতে পারবে। আর এই সমস্ত ভেবে হাঁটতে হাঁটতেই তার সামনে বেশ কয়েকটা লোহার কবচ পরা সৈন্য চলে আসে। সে তাদেরকে দেখে ভাবে, এখন আমাদের ডেইলি মিশন নিয়ে চিন্তা করলে চলবে না, আমাকে আগে এদেরকে মারতে হবে। এদের শুধুমাত্র একটা জিনিসই ভালো, ওদের ডিফেন্স, ওদের এই লোহার কবচগুলো। তাই এই সময় সে তাদেরকে অ্যাটাক করার জন্য কোনো চাকু বা কোনো অস্ত্র ব্যবহার করে না, সে খালি হাতেই সেই সমস্ত মনস্টারগুলোকে ঘুষি মারতে থাকে। আর শুধুমাত্র খালি হাতেই সে সেখানকার 3টে সৈন্যকে পরপর হারিয়ে দেয়। আর এদেরকে হারানোর জন্য সে কিছু রিওয়ার্ডও পায়, সে একটা থলি পায় টাকা রাখার জন্য। আর এই মনস্টারগুলো যে কবচটা পড়েছিল সে সেরকম কবচও পায়। আর এখন সে সঙ্গে সঙ্গে সেই কবচটাকে পরে নেয়, আর সে দেখতে পায় যে সেই কবচটা অদৃশ্য হয়ে থাকে। সে মনে মনে ভাবে, যাক তাহলেই ভালো, যদি অন্য কেউ এই কবচ দেখে ফেলে তাহলে তারা হাসাহাসি করতো, কিন্তু অদৃশ্য হয়ে থাকলে কি এটা ভালো মতো কাজ করবে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই ভাবছিল, এই সময় একটা অ্যাসাসিন এসে তাকে অ্যাটাক করে। আর সে খুবই দ্রুত তার চাকু দিয়ে সেই অ্যাসাসিনটাকে মেরে ফেলে। সে ভাবে সে তো এই মনস্টারটাকে দেখতেই পায়নি, তার মানে কি এই মনস্টারটাও ক্যামোফ্লেজের ব্যবহার করতে পারে? যেইটা ভেবেই সে একটু চমকে যায়। আর এই সময় হঠাৎই তাকে পেছন থেকে আরো একটা মনস্টার অ্যাটাক করে, যেটা কিনা একটা মেজ টাইপের মনস্টার। আর সে তার ফায়ার স্কিলের সাহায্যে সাং জিনবোর দিকে অ্যাটাক করে। সে ভাবে, বাপরে এখানে তো ভালো বড় মনস্টার আছে যারা ক্যামোফ্লেজ পারে, ফায়ার অ্যাটাক করতে পারে, তাহলে এই ডানজেনে লড়াই করাটা একটু মুশকিলই হবে, কেননা এখানকার এক একটা মনস্টার তো এক এক রকম টাইপের অ্যাটাক করছে। আর সেই কারণে তাকেও ডিফারেন্ট টাইপের স্কিল ব্যবহার করতে হবে, আর যেইটার জন্য লাগবে প্রচুর মানা পাওয়ার। তাই এই সমস্ত ভাবনা চিন্তা করে সাং জিনবো এই সময় একটু ঘাবড়ে যায়।
সে ভাবে তাকে এই সমস্ত যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি শেষ করা দরকার। আর এরপরেই সে লড়াই করা শুরু করে। সে কিছুক্ষণের মধ্যেই সেখানকার সমস্ত মনস্টারকে মেরে ফেলে। আর এখন সে খুবই হাঁপিয়ে যায়। তার এতটাই ক্লান্তি হয় যে সে ঘরের এক কোণায় বসে পড়ে আর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিশ্রাম করার আর সময় কোথায়? সে যখনই বসে সঙ্গে সঙ্গে তার কাছে একটা তীর চলে আসে আর সে দেখতে পায় যে সেখানে আরও এরকম সৈন্য চলে এসেছে। সে তাদেরকে দেখে মনে মনেই ভাবে, আরে একটু বিশ্রাম তো করতে দেবে নাকি? কিন্তু যাই হোক, তাকে এখন সেই সমস্ত মনস্টারগুলোকে মারতে হয়। আর এখন সবাইকে মারার পরে তার লেভেল অনেক বেড়ে যায় আর একই সঙ্গে সে অনেক নতুন আইটেমও পায়। আর এখন একটা বড় দরজার সামনে এসে পৌঁছালে সে ভাবতে থাকে, আমার লেভেল যতই বাড়ুক না কেন, আমার মনে হচ্ছে এই দরজার ওপাশে কিছু একটা ভয়ানক আছে, হয়তো এটাই এই ডানজনের বস। এই বলে সে দরজাটাকে খোলে আর সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগে। সে দেখতে পায় যে ঘরটা পুরোই ফাঁকা আর তার সোজাসুজি কিছুটা দূরে একটা সিংহাসন রাখা রয়েছে। আর এই সময় সে আবার অনুভব করতে পারে সেই পাথরের মূর্তির ডানজনে পাওয়া ভয়টাকে। তার হাত পা যেন কাঁপতে শুরু করে। আর এখন আমরা দেখতে পাই যে সেই সিংহাসনের পেছন থেকে একটা লাল রঙের কবচ পরা বড় লাল জুটিওয়ালা সৈন্য বেরিয়ে আসে। সে বুঝতে পারে যে এই সৈন্যটা কোনো সাধারণ সৈন্য নয়, তার পক্ষে এর সঙ্গে লড়াই করাটা একটু বেশি মুশকিল হতে চলেছে। আর এরই সঙ্গে সোলো লেভেলিং এর পর্ব 16 এখানে শেষ হয়। পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।